হ্যালো স্টুডেন্ট, প্রত্যেকে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাব বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। এএনএম জিএনএম 2024 তোমরা প্রত্যেকে জানো যে টোটাল 50টা নাম্বারই থাকে কত থেকে, লাইফ সায়েন্স থেকে। এবং কোন প্রশ্নটা পড়বো, কোন প্রশ্নটা পরীক্ষা আসবে সেটা আমরা কেউই জানি না, আমরা প্রত্যেকেই কিন্তু অজানা। তাই আমাদের প্রত্যেকের দরকার সঠিক কনসেপ্ট এবং প্রতিটা চ্যাপ্টারকে ব্যাখ্যা সহ পড়া। এবং তার জন্য আমি যখন তোমাদেরকে এমসিকিউ করাই, চেষ্টা করি বিগত বছর বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো রিপিট হয়েছে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করার। তার জন্য আজকের এই ভিডিও। তোমরা জানো আমরা একটা সিরিজ শুরু করেছিলাম এবং সেই সিরিজের আজকের একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছে। মাঝখানে দুদিন ক্লাসটা অফ ছিল একটু ফোনের প্রবলেমের জন্য, আজকে আবার ঠিক হয়েছে, তার জন্য ক্লাসটা তোমাদের সামনে এসে হাজির করলাম। তো প্রত্যেককে আবারও ওয়েলকাম। এবং যারা এখন অবধি ভিডিওটাকে লাইক করোনি অবশ্যই লাইক করে দাও ঝটাপাট করে, এবং যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পারফেক্ট বেলটাকে অল করে রাখবে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। আজকের এই ভিডিও তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো এবং নিচের কমেন্ট বক্সে 1-এর দাগের এ সঠিক হলে হে, 2-এর দাগের বি সঠিক হলে বি। এটা একটা ফ্রি মক টেস্ট, ভাবো তুমি কোনো প্রকার পেড মক টেস্ট না, তুমি একটা ফ্রি মক টেস্ট দিতে এসেছো এবং তুমি কত স্কোর করছো তোমার যে সেলফ কনফিডেন্সটা বাড়ানোর জন্য। এতজন আজকে ধরো পরীক্ষা দিচ্ছে, আজকে এখন ধরো এই ভিডিওটা 2 থেকে 3 হাজার মানুষ দেখবে, 3 হাজার ক্যান্ডিডেট দেখবে এএনএম জিএনএমে, তাদের মধ্য থেকে তোমাকে আমি কমেন্ট করতে বলছি এই কারণেই, নেক্সট ডেতে আমি যখন ইউটিউবে ভিডিও করব তখন তোমার নামটা অ্যানাউন্সমেন্ট করা হবে যে কত স্কোর হাইস্ট হয়েছে। কি বললাম, কত স্কোর হাইস্ট হয়েছে, নেক্সট ডেতে নামগুলোকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। তার জন্য তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যখন তোমরা ভিডিওটা দেখছো তখন অবশ্যই 1-এর দাগের এ সঠিক হলে এ, 2-এর দাগের বি সঠিক হলে বি, 3-এর দাগের সি সঠিক হলে, এভাবে কিন্তু প্রত্যেকটা অ্যান্সারকে নিচের কমেন্টে জানাবে। তার মধ্যে কে কত স্কোর করলো নেক্সট ডেতে আমি অ্যানাউন্সমেন্ট করবো। দেখো এবার তোমরা তাহলে কমেন্টে অ্যান্সার জানাতে থাকো। প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোনটি শিশুদের দেহের টিস্যু তৈরি ও মেরামতের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফাইবার। তোমার কোনটা সঠিক অ্যান্সার বলে মনে হচ্ছে? দেখো তোমার যেটা সঠিক অ্যান্সার নিচের কমেন্টটা আমি আগেই জানাতে বলছি, আমার জানাবার আগে, তো তুমি নিচের কমেন্টটাকে জানাও। আচ্ছা, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি প্রোটিন। কি বললাম, এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে কি প্রোটিন। এবার বলবে স্যার কেন প্রোটিন? এর তো কোনো একটা কারণ আছে, এর তো কোনো একটা ব্যাখ্যা আছে যে শিশুদের দেহের টিস্যু তৈরি ও মেরামতের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রোটিন কেন, ভিটামিন, ফাইবার, কার্বোহাইড্রেট নয় কেন? মনে রাখবে যে প্রোটিন হচ্ছে এমন একটা খাবার, আমাদের যে কোষ, টিস্যু, অঙ্গ, আমাদের যে হরমোনের নিয়ন্ত্রণ, আমাদের যে বৃদ্ধি বিকাশ, আমাদের শরীরে যে এনজাইম উৎপাদন, সমস্ত কিছুতে প্রোটিন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কি বললাম, একটা ছোট বাচ্চা যখন থাকে, ধরো একটা ছোট বাচ্চা মানে ধরো এটা একটা ছোট বাচ্চা, এবার আস্তে আস্তে তার কি হয়, শরীরটা গ্রোথ হয় বা বৃদ্ধি পায়, তারপর আরও বৃদ্ধি পায়, ঠিক আছে, এরকম করে বৃদ্ধি পেয়ে থাকে একটা, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এবার এই যে শরীরের বৃদ্ধি, যে হাত পায়ের বৃদ্ধি তখনই হবে যখন কি হবে, তার কোষগুলো বিভাজন করবে। যদি কোষ বিভাজন না করতো, আমি আগেও বলেছি এখনও বলছি, আমরা যেমন ছিলাম তেমনই রয়ে যেতাম। কি বলছি, কোষ বিভাজন যদি না করতো আমরা যেমন বাচ্চা ছিলাম একদম ঠিক তেমন ছোট্ট রয়ে যেতাম। দেখবে যারা এককোষী জীব তাদের কিন্তু কি হয়, ডাইরেক্ট তারাকে ভেঙে যায় দুটো কোষ, তাদের কিন্তু দেখবে অ্যামিবাকে দেখবে দুটো কোষটা বিভাজন হয়ে কি করে, অপত্য সৃষ্টি করে, ঠিক আছে। কিন্তু মানুষ কি হয়, আড়াআড়িভাবে কোষটা ভেঙে যায় বা মানুষকে আড়াআড়িভাবে কেটে গিয়ে দুটো মানুষ সৃষ্টি করে, তা কিন্তু করে না। মানুষের কি হয়, জনন সম্পন্ন হয়, যৌন জনন সম্পন্ন হয়, অর্থাৎ দুটো গ্যামেটের মিলন ঘটে, তবে কি হয়, একটা বাচ্চা সৃষ্টি হয়। ঠিক এবার বাচ্চাটার গ্রোথের জন্য তো কেটে যাবে না, তো বাচ্চাটা কী হবে, তার কাঠামোগত উপাদান অর্থাৎ কোষ, টিস্যু এগুলোর বৃদ্ধি করতে হবে। এবং এই যে বৃদ্ধি, এই বিকাশ, এবং তার জন্য তার শরীরে বিভিন্ন প্রকার হরমোনাল সিস্টেমগুলো কাজ করবে। আস্তে আস্তে যখন সে গ্রোথ হচ্ছে, তারপর তার এনজাইম উৎপাদন হতে হবে। তো সব কিছুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কি, এই প্রোটিন। তাই জন্য প্রোটিনকে বলা হচ্ছে কি দেহের টিস্যু তৈরি ও মেরামতের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। নেক্সট প্রশ্ন, এটা কিন্তু খুব সোজা প্রশ্ন। মাইটোটিক কোষ বিভাজনের নিম্নলিখিত পর্যায়গুলি তাদের সংগঠনের ক্রমে সাজাতে বলেছে। টোটাল তোমরা এখানে 4টা অপশন দেখতে পাচ্ছ, অ্যানাফেজ রয়েছে, টেলোফেজ রয়েছে, মেটাফেজ রয়েছে এবং প্রফেজ রয়েছে। তোমার কোনটা সঠিক মনে হচ্ছে? টোটাল তো 4টা অপশন তুমি এখানে দেখতে পাচ্ছ, তোমার কোনটা সঠিক মনে হচ্ছে? দেখো আমরা প্রত্যেকে জানি যে কোষচক্রের কিন্তু দুটো দফা রয়েছে, ভালো করে শুনে নাও, কোষচক্র, এই কোষচক্রের কিন্তু দুটো দফা রয়েছে। এবার বলবে স্যার দুটো দফার নাম কি? আমরা একদম পুরো বেসিক্স থেকে কনসেপ্টটা যদি ক্লিয়ার করে দেখি, কোষচক্রের দুটো দশা, একটা হচ্ছে আই ফর ইন্টারফেজ এবং 2 নম্বর হচ্ছে কি এম ফর মেটাফেজ। তাহলে কি বললাম, কোষচক্রের দুটো দশা, আই ফর ইন্টারফেজ এবং এম ফর মেটাফেজ। এবার মনে রাখবে ইন্টারফেজের কিন্তু টোটাল 3টে উপদফা রয়েছে। কি বললাম, এই ইন্টারফেজের কিন্তু 3টে উপদফা রয়েছে। এবার বলবে যে দাদা
ইন্টারফেজের যে উপদশাগুলো রয়েছে উপদশাগুলোর নাম কি সেটা তো একটু ব্যাখ্যা করে বলেন। দেখো প্রথম রয়েছে G1 উপদশা, তারপর রয়েছে S উপদশা, তারপর হচ্ছে কি উপদশা G2 উপদশা। তাহলে কত উপদশা ইন্টারফেজের বা আয়ের? 3টি উপদশা G1 S G2। তাহলে কোষের দুটো ভাগ আমার সঙ্গে রিপিট করো, দুটো ভাগ ইন্টারফেজ মেটাফেজ, মাইটোটিক ফেজ, ইন্টারফেজ বা মাইটোটিক ফেজ, মেটাফেজ বলছিলাম, ইন্টারফেজ বা মাইটোটিক ফেজ। ইন্টারফেজের 3টে ভাগ G1 S G2, যেগুলোকে আমরা এই দফাটার উপদফা বলি। ইন্টারফেজ দফার উপদফা হচ্ছে G1 দফা, S উপদফা এবং কি G2 উপদফা, ঠিক আছে। আর মাইটোটিক পেজেরও কিন্তু টোটাল 4টে ভাগ রয়েছে, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে প্রথম রয়েছে কি প্রফেজ, তাহলে 1 নম্বরে কে চলে আসছে দেখো তো এখানেতে, যদি আমি মাইটোটিক পেজটাকে আমি ভাগ করে নিই তাহলে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে প্রথম আসছে প্রফেজ 4 নম্বরে, তাহলে এটা কি হবে? প্রফেজটা 1-এ চলে এলো, তার মানে প্রফেজ হচ্ছে প্রথম হয়ে যাচ্ছে। তারপর কি হবে? মেটাফেজ, মেটাফেজ 3 হয়ে যাচ্ছে। তারপর হবে অ্যানাফেজ, অ্যানাফেজ হচ্ছে 1 হচ্ছে, 2 হচ্ছে টেলোফেজ। তাহলে দেখো তাহলে প্রথম হচ্ছে প্রফেজ মানে 4, এটা হচ্ছে তার মানে 4 নম্বর, তাহলে 4 হচ্ছে। তারপর দেখো মেটাফেজ 3, তারপর দেখো অ্যানাফেজ 1 2, তাহলে 4 3 1 2 কোথায় রয়েছে একটু দেখে নাও। 4 3 হচ্ছে বি, অপশন বি নাম্বার হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে ব্যাপারটা? 4টে আমরা এটাকে মানে উল্টানোভাবে রয়েছে, এটাকে সাজিয়ে আমরা লিখে নিলাম, ঠিক আছে। কোষচক্রের নিচের কোন ধাপে ডিএনএ নিজেকে প্রতিলিপি করে? এবার প্রতিলিপিকরণ সম্পর্কে অনেকে জানো, আবার অনেকে জানো না। প্রতিলিপি মানে কি বলতো? হুবহু নিজেকে কপি করা। দেখবে তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার পাফের বন্ধুরা কি করছে, তোমার দেখবে উঁকি মেরে তোমার কি করছে, তুমি যে খাতাটা আছে এই খাতাটার দিকে কি করছে, সে চোখটাকে দিকে চলে আসছে। তার মানে কি, যে তোমার হুবহু কপি করছে। ঠিক তেমনই ডিএনএটা কি করে জানো? ডিএনএ তো এমনি দেখতে আমরা জানি প্রত্যেকে পেঁচানো সিঁড়ির মতো দেখতে, ঠিক আছে। এখানে দুটো পলিনিউক্লিওটাইড শৃঙ্খল রয়েছে এবং ডিএনএটাকে এরকম দেখতে। এবার এই ডিএনএটা কি করে, হুবহু এরকম দেখতে আরেক নিজের মতো ডিএনএ তৈরি করে, ঠিক আছে। দেখো তাহলে এই যে হুবহু নিজেকে কপি করছে, এই কপি করাটাকেই বলা হচ্ছে কি প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন। এখানে রেপ্লিকেশনও থাকতে পারে বা প্রতিলিপিকরণও থাকতে পারে। তাহলে এটা কোন পর্যায়ে ঘটে না? প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন যেটাই ঘটে সেটা হচ্ছে কোন পর্যায়ে? এস পর্যায়ে। এবার প্রত্যেকে তো জানতে চাইছো যে এস পর্যায়টা বা এফ যে উপদশা বা এস যে ফেজটা সেটা কার অংশ, সেটা তোমরা এইমাত্র পড়লে কার অংশ? ইন্টারফেজের অংশ। কার অংশ? ইন্টারফেজের কিন্তু টোটাল 3টা অংশ, G1 ফেজ, G2 ফেজ এবং এস ফেজ। এবং এম ফেজ পর হচ্ছে কি মাইটোটিক ফেজ। তো মাইটোটিক ফেজটা হচ্ছে কি কোষচক্রের ভাগের মধ্যেই পড়ছে, কিন্তু ইন্টারফেজের মধ্যে 3টে পড়ে, G1 F G2। এবার দেখো এই যে এই ডিএনএটা তৈরি হচ্ছে, এই ডিএনএটা তৈরি করার জন্য কি লাগে? প্রোটিন লাগবে, প্রয়োজনীয় বিভিন্ন প্রকার উৎসেচক লাগবে। সেই উৎসেচকগুলো সঞ্চিত রাখা হচ্ছে কে? এই G1 দফায়। তাহলে সেই উৎসেচকগুলো সঞ্চিত থাকে কোথায়? G1 দফায়। তাহলে যদি বলে G1 দফায় কি ডিএনএ তৈরি হয় বা প্রতিলিপিকরণ ঘটে? না, প্রতিলিপিকরণ ঘটে সর্বদা এফ দফায়। কিন্তু এই যে প্রতিলিপিকরণ ঘটার জন্য যে সমস্ত প্রয়োজনীয় উপাদান সবটাই থাকছে কোন দফায়? G1 দফা। তাহলে G1 দফাতে কি হয়? G1 দফাতে বিভিন্ন প্রকার কোফঙ্গাণু মানে বুঝতে পারছো, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, এই যে কোফঙ্গাণু এগুলো আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় বা এগুলো সৃষ্টি হয় G1 দফায়। ক্লিয়ার হলো? নেক্সটে চলে আসছো কোথায়? নেক্সটে চলে আসো মাইটোসিসের কোন পর্যায়ে মাকু সদৃশ তন্তুগুলি গঠিত হয় এবং ক্রোমোজোমের সাথে সংযুক্ত হয়? দেখো টোটাল 4টা অংশ দেওয়া আছে, মানে মাইটোটিক ফেজের 4টে ভাগ এখানে লেখা আছে। একটা হচ্ছে প্রফেজ, একটা হচ্ছে মেটাফেজ, একটা হচ্ছে অ্যানাফেজ এবং একটা হচ্ছে টেলোফেজ। এবার তোমার যেটা অ্যান্সারটা সঠিক তুমি নিজে কমেন্টে জানো, তারপর আমি জানাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো মেটাফেজ রয়েছে, অ্যানাফেজ রয়েছে, প্রফেজ রয়েছে এবং কি রয়েছে? টেলোফেজ রয়েছে। তো এখানেতে সঠিক অ্যান্সার হচ্ছে মেটাফেজটা, ঠিক আছে। কারণ একটু বলে দিই তোমাদেরকে যে কেন এটা সঠিক হলো। মনে রাখবে যে ক্রোমোজোমগুলো মেটাফেজ দশায় কী হয় জানি, যে ক্রোমোজোমগুলো কি এরকমভাবে থাকে, তো এরকমভাবে থাকে। এই ক্রোমোজোমগুলো না এই সাইটোপ্লাজম অংশের মধ্যে এমনি করে খুলে যায়, খুলে গিয়ে কী হয় জানো না, খুলে যাবার পরে এরা হচ্ছে কাইনেটাকর মানে ঠিক গরুর গাড়ির চাকার মতো অংশ, তো সেই জায়গায় গিয়ে ক্রোমোজোমগুলো এবার যুক্ত হয়ে যায়, ক্রোমোজোমগুলো এভাবে যুক্ত হয়ে যায়। তাই জন্য এবার ক্রোমোজোমগুলো যখন যুক্ত হচ্ছে, দেখো এটাকে মাকুর মতো দেখাচ্ছে না, এই অংশটা দেখো একটা মাকুর মতো, মাকু বলতে ঠিক নোঙ্গাকৃতির মতো দেখাচ্ছে। তাই জন্য এটাকে বলছি কি আমরা, মাকুর সদৃশ তন্তুগুলো তৈরি হয় এবং ক্রোমোজোমের সাথে যুক্ত হয় কোন দশায় না? মেটাফেজ দশায়। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট বলেছে G1 S পর্যায়, G2 পর্যায় সমন্বিত কোষ বিভাজনের পর্বটির নাম কি? এই মাত্র তোমাদেরকে ব্যাখ্যা করলাম, তোমরা এটা নিজেরাই পারবে। 5 দাগের প্রশ্ন দেখো, 4টা অপশন রয়েছে, মেটাফেজ, প্রফেজ, অ্যানাফেজ, ইন্টারফেজ। এখানে কোনটা সঠিক অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা না? ইন্টারফেজটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। কারণ তোমরা প্রত্যেকে দেখো এইমাত্র আমরা বললাম যে কোষচক্রের কিন্তু দুটো পর্যায়, একটা হচ্ছে কি না, একটা হচ্ছে ইন্টারফেজ দশা আর একটা হচ্ছে কি দশা? মাইটোটিক দশা বা মাইটোটিক পেজ। এবার ইন্টারফেজ দশা 3টে ভাগ বললাম কি, G1 F G2। তাহলে এখানে বলেছে G1 F G2 পর্যায় সমন্বিত কোষ বিভাজনের পর্বটির নাম কি? তাহলে সঠিক উত্তর কোনটা না? ইন্টারফেজ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো,
কোষ বিভাজনকে কে ত্বরান্বিত করে, এটা তোমরা প্রত্যেকে পারা উচিত যে কোষ বিভাজনকে কে ত্বরান্বিত করে বা কোষ বিভাজনকে কে উদ্দীপনা যোগায়। তোমরা প্রত্যেকে যদি উদ্ভিদ হরমোন চ্যাপ্টারটা তোমরা যদি পড়ে দেখো তোমরা এটা ভালো করে বুঝতে পারবে। এখানে দেখো টোটাল বিভিন্ন প্রকার হরমোনের নাম লেখা আছে। এখানে দেখো লেখা আছে জিব্বেরেলিন, অক্সিন, সাইটোকাইনিন। এবার তোমরা দেখো যদি ভালো করে একটু লক্ষ্য করো, যদি অক্সিনের কাজগুলো লক্ষ্য করো, অক্সিন দেখবে কি করে না, অক্সিন হচ্ছে অগ্রস্ত প্রকটতা ঘটায়। কি করে? অগ্রস্ত প্রকটতা ঘটায়, তাই তো, অগ্রস্ত প্রকটতা ঘটায়। তারপর অক্সিন আর কি করে না, অক্সিন দেখবে না চলন নিয়ন্ত্রণ, ট্রপিক যে চলন নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, ট্রপিক চলনের যে নিয়ন্ত্রণ সেখানে ভূমিকা পালন করে। ঠিক আছে, তারপর অক্সিন কি করে না, অক্সিন হচ্ছে ফলের বৃদ্ধিতে সাহায্য করে। অক্সিন কি করে না, ফলের বৃদ্ধিতে সাহায্য করা হচ্ছে অক্সিন। ঠিক আছে, ফলের বৃদ্ধিতে সাহায্য করা হচ্ছে অক্সিন। এছাড়া কি না, মূলের বৃদ্ধিতেও সাহায্য করে অক্সিন। অক্সিনের কিন্তু বিভিন্ন প্রকার কাজ রয়েছে, যারা জানো না লিখে নিতে পারো, এখনই এটা নোট করতে পারো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এই প্রশ্নটা গুলিয়ে ফেলো অনেকে। ঠিক আছে, তো মনে রাখবে যে ফুলের বৃদ্ধি, অগ্রস্ত প্রকটতা, ট্রপিক চলন, কিন্তু অক্সিন আবার কোষ বিভাজনেও সাহায্য করে। অক্সিন আবার কোষ বিভাজনেও সাহায্য করে, কিন্তু মনে রাখবে অক্সিনের প্রভাবে যে কোষ বিভাজন সেটা কিন্তু উদ্ভিদের বর্ধনশীল অংশেরই কোষ বিভাজন হয়। কি বললাম? উদ্ভিদের বর্ধনশীল অংশেরই কোষ বিভাজন ঘটে অক্সিন। কিন্তু সাইটোকাইনিন কি করে জানো? সাইটোকাইনিন হচ্ছে কোষ বিভাজনে কোষ বিভাজনে পুরোপুরিভাবে অংশগ্রহণ করছে সাইটোকাইনিন। তাহলে আমাকে তো চাইছে যে কোষ বিভাজনকে কে ত্বরান্বিত করে, তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কিন্তু সাইটোকাইনিনই হবে। কি বললাম? সঠিক অ্যান্সারটা কিন্তু এখানে সাইটোকাইনিন হবে, রাইট। আর জিব্বেরেলিনের কাজ তো তোমরা জানো, জিব্বেরেলিনের কাজ তোমরা প্রত্যেকে জানো। জিব্বেরেলিন কি কাজ করে না, যদি জিব্রেনের কাজটা আমরা দেখি, জিব্রেন দেখবে মুকুল আর বীজের সুপ্ততা ভাঙ্গ করতে সাহায্য করে। এছাড়াও পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, ফলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে কে না, জিব্রেলিন। ঠিক আছে, নেক্সট দেখো কোন দফায় ক্রোমোজোমগুলি সবচেয়ে কম কুণ্ডলীকৃত অবস্থায় থাকে? ক্যারিওকাইনেসিসের সময়, সাইটোকাইনেসিসের সময়, বেম গঠনের সময়, নাকি ইন্টারফেজের সময়? তোমরা এটা মনে রাখবে, দেখো ক্যারিওকাইনেসিস মানে কি বলতো, নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিস মানে কি বলতো, সাইটোপ্লাজমের বিভাজন। আর বেম গঠন তো আমরা প্রত্যেকে জানি যে বেম তন্তু তৈরি করছে আর কি, পাকিয়ে সেই বেম তন্তু গঠন। দেখো এই তিনটের সমাতেই কিন্তু এরা প্রচুর পরিমাণে ঘনীভূত হয় বা প্রচুর পরিমাণে কুণ্ডলীকৃত বা পাক খায়। যখন ক্যারিওকাইনেসিস ঘটে তখন ঘটে পাক খাবে। সাইটোকাইনেসিসের সময়তেও এরা কুণ্ডলীকৃত অবস্থায় থাকবে, বেম গঠনের সময়তেও এরা কিন্তু কুণ্ডলীকৃত অবস্থায় থাকবে। কিন্তু যখন ইন্টারফেজ ঘটবে তখন কিন্তু এরা সব থেকে কম কুণ্ডলীকৃত অবস্থায় থাকে। তাহলে কি হবে এখানে সঠিক অ্যান্সার না, ইন্টারফেজ দশাতে বা ইন্টারফেজের সময়। নেক্সট প্রশ্ন, লাইসোজোম নিচের কোন কোষ সংজ্ঞাণু থেকে শিফট হয়? টোটাল কিন্তু তোমরা এখানে চারটা অপশন দেখতে পাচ্ছ। নিউক্লিয়াস রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, গোলগি বস্তু রয়েছে এবং কি রয়েছে, রাইবোজোম রয়েছে। কি রয়েছে দেখো, নিউক্লিয়াস রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে এবং গোলগি বস্তু রয়েছে এবং রাইবোজোম রয়েছে। এখানে সঠিক উত্তর হচ্ছে কি বলতো, এখানে দেখো এখানে তোমাদের অনেকে মনে হবে গোলগি বস্তু হবে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে। এখানে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন প্রকার আর এখানে মনে হচ্ছে। ঠিক আছে, এই প্রশ্ন থেকে যদি লক্ষ্য করি যে লাইসোজোম নিচের কোন কোষ সংজ্ঞাণু থেকে শিফট, এখানে সঠিক উত্তর কোনটা বলতো না, গোলগি বস্তু। এর বলবে স্যার গোলগি বস্তুটা কেন হলো? এখানে একটা কথা মনে রাখবে যে হাইড্রোলাইটিক নামক একটা উৎসেচক কিন্তু ধারণ করে থাকে কে, লাইসোজোম। লাইসোজোম কি করে না, হাইড্রোলাইটিক, কি বলছি ভালো করে ইচ্ছা শুনে নাও, যে হাইড্রোলাইটিক উৎসেচক ধারণ করে কে, লাইসোজোম। তোমরা হয়তো প্রত্যেক অ্যান্সারটা গুলিয়ে ফেলবে যে কেন হচ্ছে এটা, হাইড্রোলাইটিক উৎসেচক। ঠিক আছে, হয়াকার রস্বই ডয়রা ফলা ওকা লয়াকার রস্বই ক। ঠিক আছে, হাইড্রোলাইটিক উৎসেচক ধারণ করে থাকে কে, নাই লাইসোজোম। এবং হাইড্রোলাইটিক উৎসেচক ধারণকারী এই লাইসোজোম 100 ন্যানোমিটার পুরুত্বের পর্দা দ্বারা কি হয়, আবৃত থাকে। কি হয় না, 100 ন্যানোমিটার পুরুত্বের একটি পর্দা দ্বারা আবৃত থাকে এই লাইসোজোম। এবং গোলগি বস্তু কি করে জানো, গোলগি বস্তু হচ্ছে 60টি বিভিন্ন অ্যামাইনোধর্মী হাইড্রোলাস দ্বারা গঠিত। গোলগি বস্তু কি 60টি বিভিন্ন ধরনের, ঠিক আছে, কি হয়, অ্যামাইনো অ্যাসিড নিয়ে হাইড্রোলাস, অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হাইড্রোলাস নিয়ে গঠিত, অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হাইড্রোলাস নিয়ে গঠিত হচ্ছে কে, এই গোলগি বস্তু। হাইড্রোলাস আর হাইড্রোলাইটিক দুটোর মধ্যে ঠিক মিল পাচ্ছ না? তাহলে হাইড্রোলাস এবং হাইড্রোলাইটিক দুটোর মধ্যে মিল পাওয়া যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো যে হাইড্রোলাস কি করে না, বিপাকে সাহায্য করে। বিভিন্ন যে পদার্থগুলো থাকে সেই পদার্থগুলো কিন্তু বিপাক করতে হবে, বিপাকের জন্য সাহায্য করছে কে, হাইড্রোলাস।
যেটা বিভিন্ন 60টি বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। তাহলে হাইড্রোলাস থেকে কি আসছে? হাইড্রোলাইটিক উৎসেচক। তার মানে বুঝতে পারছো গোলগি বস্তুর সঙ্গে লাইসোজোমের সম্পর্কটা, এবং গোলগি বস্তু কি হয় না, গোলগি বস্তু থেকে কি হয়, নিচের যে কোষ সংজ্ঞানো অর্থাৎ গোলগি বস্তু কি হয়, লাইসোজোম গঠনে সাহায্য করে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি না গোলগি বস্তু। নেক্সট প্রশ্ন হচ্ছে 16টি ক্রোমোজোম সহ একটি কোষকে 16টি ক্রোমোজোম সহ একটি কোষকে কোলাচিসিন দিয়ে প্রভাবিত করা হয়, শেষে কোষের কয়টি ক্রোমোজোম থাকবে? এখানে সঠিক অ্যান্সার কী হবে জানো? এখানে 4টা অপশন দেখতে পাচ্ছ, 32, 40, 60, 24। এখানে সঠিক উত্তর হবে কিন্তু 32। এবার বলবে স্যার কেন 32টা হলো? মনে রাখবে যখন এখানে মনে রাখবে কোলচিসিন বলছে, যখন কোলচিসিন হচ্ছে তখন কোলচিসিন হলে ডবল হয়, ক্রোমোজোমটা ডবল হয়ে যায়। মনে রাখবে যেখানে বলতো 32টি ক্রোমোজোম একটি কোষকে কোলচিসিন দিয়ে প্রভাবিত করা হয়, শেষে কোষের কয়টি ক্রোমোজোম থাকবে? যে 32, তাহলে 64 হতো, মানে ডাবল হয়ে যায়। কোলচিসিন কথাটা উল্লেখ থাকলেই বলবে ডাবল হয়ে গেছে ক্রোমোজোমটা। তাহলে এখানে 16টা আছে, তার মানে 16 ডাবল হচ্ছে 32। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি? অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। কোনটা? অপশান এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে নগ্ন ক্রোমোজোম কোথায় দেখা যায়? দেখো এটা আমার মতে যেটা আমি মানে তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি, দেখো প্রোক্যারিওটিক কোষে, অনেকে বলবে তো মেসোক্যারিওটিক কোষে থাকে, তো এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষেই থাকে। কারণ প্রোক্যারিওটিক কোষের যে ক্রোমোজোমগুলো সেখানে কিন্তু তোমরা প্রোক্যারিওটিক কোষ যদি একটু লক্ষ্য করো দেখবে নিউক্লিয়াসটা ঝিল্লি দ্বারা মানে ঝিল্লি বা পর্দা দ্বারা ঘেরা থাকে না। বা ধরো কেউ যদি এখন ন্যাকেড থাকে, কেউ যদি জামা কাপড় না পরে, তাহলে তাকেও তোমরা ন্যাকেড বলি। তাহলে আমাদেরকেও যেমন পর্দা করতে হয় বা আমাদেরকেও যেমন ড্রেস পরতে হয়, ঠিক তেমনই কোষগুলোকেও কী করতে হয় না, এই তোর একটা কোষ, এই কোষটা কী করতে হবে, চারিদিকে তাকে তো একটা পর্দা দিয়ে ঘেরা থাকতে হবে, নয়তো কী বলবো, তাকে ধরো ন্যাকেড কোষ বলবো। যে কোষটা এরকম হয় তাকে ন্যাকেড কোষ বলছে, মানে একদম কোনো প্রকার তার দেহে আবরণ নেই, আবরণবিহীন। ঠিক তেমনই এই প্রোক্যারিওটিক কোষটারও চারিদিকটা খালি, মানে এ কী করে, কোনো প্রকার ঝিল্লি বা পর্দা নেই, ঠিক আছে, তার জন্য এটাকে নগ্ন ক্রোমোজোম, বা এখানে যে ক্রোমোজোমগুলো কী হবে, তাহলে নগ্ন অবস্থায় থাকবে, তাই তো। তাহলে সঠিক অ্যান্সার কি? প্রোক্যারিওটিক কোষ। নেক্সট হচ্ছে নিউক্লিওটাইড কি? দেখো তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো, এখানে কিন্তু দুটো ব্যাপার থাকতে পারে, একটা হচ্ছে নিউক্লিওটাইড আর অপরটা হচ্ছে নিউক্লিওসাইড। আর নিউক্লিওটাইড মানে হচ্ছে তো এখানে সর্বদা ফসফেট গ্রুপ থাকবে, তার মানে দেখো ফসফেট গ্রুপ আছে, এবং সেখানে সর্বদা 5 কার্বনযুক্ত শর্করা থাকবে, তার মানে 5 কার্বনযুক্ত শর্করাও আছে, এবং তার সাথে থাকবে কি নাইট্রোজেন বেস। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে সঠিক। তাহলে নিউক্লিওটাইডে সর্বদা 5 কার্বন শর্করা থাকবে, নাইট্রোজেন বেস থাকবে এবং ফসফেট গ্রুপ থাকবে। আর নিউক্লিওসাইড, এই নিউক্লিওসাইডের মধ্যে কি থাকবে জানো? সুগার থাকবে এবং কি থাকবে না, নাইট্রোজেন বেস থাকবে, কিন্তু কোনো প্রকার ফসফেট গ্রুপ থাকবে না। তাহলে এখানে যদি বলতো নিউক্লিওসাইড, তাহলে অ্যান্সার কোনটা হতো বলো তো? আমি কি বললাম যে সেখানে কিন্তু নাইট্রোজেন বেস থাকবে এবং 5 কার্বন শর্করা থাকবে, কোনো প্রকার ফসফেট গ্রুপ থাকবে না। তাহলে এখানে হচ্ছে এটা সঠিক হতো যদি নিউক্লিওসাইড বলতো, কিন্তু এখানে বলেছে নিউক্লিওটাইড, তার মানে অপশন সিটা হচ্ছে সঠিক। 5 কার্বন শর্করা বা যেটাকে আমরা পেন্টোজ শর্করা বলে থাকি, নাইট্রোজেন বেস এবং ফসফেট গ্রুপ। এবং দেখো এগুলো কিন্তু ডিএনএ তৈরিতে সাহায্য করে, ডিএনএ তৈরিতে দেখবে এটা কিন্তু নিউক্লিওটাইড লাগে। ফ্লাগমোপ্লাস্ট ব্যাপারটা কি? দেখো উদ্ভিদ কোষ তোমরা প্রত্যেকে জেনেছো যে উদ্ভিদ কোষের বিভাজন হয় বা প্রাণী কোষের বিভাজন হয়। এই উদ্ভিদ কোষের বিভাজনটা মানে সাইটোপ্লাজমের যে বিভাজন ঘটে তাকে আমরা কি বলে থাকি বলো? সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলে থাকি? সাইটোকাইনেসিস বলে থাকি। এবং নিউক্লিয়াসের যে বিভাজন, সেই নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলে থাকি না, নিউক্লিয়াসের বিভাজনকে বলে থাকি ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, এবার আমরা যদি একটু ভালো করে উদ্ভিদের সাইটোকাইনেসিস প্রক্রিয়াটাকে লক্ষ্য করি, উদ্ভিদের সাইটোকাইনেসিস প্রক্রিয়াটাকে লক্ষ্য করি, তাহলে দেখবে যে ক্যারিওকাইনেসিস, অর্থাৎ প্রথমে হচ্ছে নিউক্লিয়াসটা বিভাজন হয়ে যাচ্ছে, কি বললাম, প্রথমে কিন্তু নিউক্লিয়াসটার বিভাজন হয়ে গেল, এবং নিউক্লিয়াসটা বিভাজন শেষ হবার সাথে সাথেই কি হয় জানো? সাইটোপ্লাজমের বিভাজন হওয়া শুরু হয়, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি সাইটোকাইনেসিস। এবার এই ফ্লাগমোপ্লাস্টটা তৈরি হচ্ছে কিন্তু অ্যানাফেজের শেষ দিকে, মানে অ্যানাফেজ দশার শেষে। এবার দেখো প্রথমত কি হয় জানো? এটা হচ্ছে একটা ধরো উদ্ভিদ কোষের অ্যানাফেজ দশা ঘটছে, ঠিক আছে, তো এটা একটি কি অপত্য কোষ, এটা একটা অপত্য কোষ। এই মাঝ বরাবর কি হয় জানো? এই মাঝ বরাবর গোলগি বডির যে ভেসিকলগুলো রয়েছে, গোলগি বডির যে ভেসিকল রয়েছে, সেই ভেসিকলগুলো নিরক্ষীয় তল, মানে এই যে মাঝ বরাবর যে তলটা, এই তলটা নিরক্ষীয় তল, নিরক্ষীয় তলে সজ্জিত হয়ে ফ্লাগমোপ্লাস্ট গঠন করে। কি বলছি না, এই যে নিরক্ষীয় তল বরাবর কি গোলগি বডির ভেসিকল, এগুলো হচ্ছে কি গোলগি হচ্ছে একে একে সঞ্চিত হচ্ছে, একে একে জমা হয়ে কি হচ্ছে এই জায়গাটায় তৈরি করছে ফ্লাগমোপ্লাস্ট। পরবর্তীকালে এই ফ্লাগমোপ্লাস্টগুলো মিলিত হয়ে কি করে জানো?
কোষের পাত গঠন করে, তাহলে দুটো কোষপাত গঠনে কে সাহায্য করে? এখানে যদি প্রশ্ন বলতো তাহলে কি হতো? কোষপাত গঠনে সাহায্য করে ফ্রাগমোপ্লাস্ট। ফ্রাগমোপ্লাস্ট তৈরি হয় অ্যানাফেজ দশার শেষের দিকে গোলগি বডির ভেসিকলগুলি নিরক্ষীয় তলে সজ্জিত হয়। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? তাহলে কখন হয়? অ্যানাফেজ দশার শেষের দিকে কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যানাফেজের শেষে। নেক্সট প্রশ্ন দেখো, কোষ বিভাজনের বন্ধ দশা কোনটি? না, কোষ বিভাজনের বন্ধা দশা হচ্ছে কিনা G0 দশা। কি বললাম? G0 দশা। কারণ এই দশায় কোষ বিভাজন পুরোপুরিভাবে কি স্টপ হয়ে যায়, মানে কোষের যে চক্রাকার যে আবর্তনটা, মানে ইন্টারফেজ যে প্রক্রিয়াটা ঘটছিল সেটা G0 দশায় কি হয়ে যায়? আর ঘটে না। ঠিক আছে, এই দশায় থেমে যায়। তো থেমে যাওয়ার জন্য এই দশাটাকে আমরা কি বলছি? বন্ধা দশা। ধরো কারো যদি বাচ্চা না হয়, বেবি না হয়, তার মানে কি? তার তো ওখানে বন্ধা শিফটে। ঠিক তেমনই এখানে কোষের যে বিভাজনটা কিন্তু পুরোপুরি স্টপ হয়ে যায়, এই জন্য এটাকে কি বলছে? বন্ধা দশা। ঠিক আছে, কোন পদ্ধতিতে পানি কোষের সাইটোকাইনেসিস ঘটে? এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লিভেজ, ফায়ারিং, ক্লিভেজ, ক্রোমোজোমাল পদ্ধতি। ক্রোমোজোমাল পদ্ধতিও না, এগুলো একটু কেমন আননোন নাম্বার না, বা আননোন একটা মনে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এটা সঠিক উত্তর হচ্ছে ক্লিভেজ পদ্ধতি। তোমরা ক্লিভেজ ব্যাপারটা হয়তো অনেকে জানো না। ক্লিভেজ মানে মনে রাখবে, ধরো একটা কোষ, এই কোষের মাঝে দেখতে একটা ভাঁজ সৃষ্টি হচ্ছে, এটা বলে ক্লিভেজ। তারপর দেখো দুদিকে কি হয়? দুটো অপত্য কোষ চলে যায়, তাই তো? দুদিকে দুটো অপত্য কোষ চলে যায়। ঠিক আছে, ভেতরে থাকে কি? ক্রোমোজোমগুলো ভেতরে থাকে। ঠিক আছে, এটা কিন্তু প্রাণী কোষে ঘটে। ঠিক আছে, ক্লিভেজ কিন্তু প্রাণী কোষে ঘটে, এবং ক্লিভেজটা দেখা যায় কোথায় জানো? না, মাইটোসিসের যে ক্যারিওকাইনেসিস, একদম ক্যারিওকাইনেসিসের যে চতুর্থ দশা, টেলোফেজ দশায় কিন্তু এই ক্লিভেজ বা ভাঁজ দেখতে পাবে। মানে কি হয় বলতো? কোষটা না ভাঁজ খেয়েছে, যে কোষটা এটা ভাঁজ খেয়েছে, এই যে ভাঁজের যে অংশগুলো, এই ভাঁজগুলোকে বলছে ক্লিভেজ। রাইট? তোমরা তো বলো স্যার ক্লিভেজটা কি, তাহলে বুঝতে পারলে যে এটা হচ্ছে কি? ক্লিভেজ। ক্লিভেজ মানে ভাঁজ খেয়ে যাচ্ছে, এবং দুদিকে দেখো একটা অপত্য কোষ চলে গিয়েছে, এবং মাঝখানে কিন্তু ক্রোমোজোমগুলো এভাবে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পরোক্ষ কোষ বিভাজন নয়? মনে রাখবে, পরোক্ষ কোষ বিভাজন নয় কিন্তু অ্যামাইটোসিস। মাইটোসিস, মিওসিস দুটোই কিন্তু পরোক্ষ কোষ বিভাজন। এবার বলবে স্যার এগুলো কেন পরোক্ষ কোষ বিভাজন? দেখো, পরোক্ষ কোষ বিভাজন এদেরকে এই কারণেই বলা হয়, কারণ এটা একটা কোষ। ঠিক আছে, কোষ। এদের কি হয় জানো তো? প্রথম দেখবে কোষ পর্দাটা বিলুপ্তি করবে, তারপর কোষের নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হবে। যে কোষের নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হচ্ছে, এটা কিন্তু ডাইরেক্টলি হচ্ছে না। এটা কিন্তু ডাইরেক্টলি যদি ঘটতো তাহলে আমরা বলতে পারতাম এটা প্রত্যক্ষ কোষ বিভাজন। কিন্তু মিওসিস বা মাইটোসিসের ক্ষেত্রে কি ঘটনা ঘটে বললাম না, মাতৃকোষের যে নিউক্লিয়াসটা, এই যে এটা একটা কোষ, এই কোষের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা কিন্তু ডাইরেক্ট বিভাজিত হয় না। প্রথমে কি হয় বলতো? প্রথমে দেখবে নিউক্লিয়াসটা এই পর্দাটাকে বিলুপ্তি ঘটায়। কি করে? এই পর্দাটাকে বিলুপ্তি ঘটায়। পর্দাটাকে বিলুপ্তি ঘটানোর পর কি করে? না, বেম গঠন করে। বেম গঠন বলতে কি? মাঝখানটা আড়াআড়িভাবে দুটো ভাগ খেয়ে যাবে। ঠিক আছে, ভাগ খেয়ে যাবার পরে এদের কেটে যাবে, কেটে গিয়ে দুটো কোষ সৃষ্টি করছে। তাই জন্য মাইটোসিসকে আমরা কি বলছি? মাইটোসিস বা মিওসিস ঠিক এভাবেই ঘটে। তাই জন্য এগুলো হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। কিন্তু অ্যামাইটোসিসটা হচ্ছে কিন্তু পরোক্ষ কোষ বিভাজন। এগুলো দেখবে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা দেখা যায় হচ্ছে কাদের ক্ষেত্রে জানো? না, অ্যামাইটোসিস প্রক্রিয়া সর্বদা মনে রাখবে যারা নিম্ন শ্রেণীর জীব। কি বললাম? যারা সব থেকে নিম্ন শ্রেণীর জীব, তারা অ্যামাইটোসিস প্রক্রিয়াতে কি করে? কোষ বিভাজন ঘটে। সব থেকে নিম্ন শ্রেণীর যারা জীব, তারা অ্যামাইটোসিস প্রক্রিয়াতে কি করে? না, কোষ বিভাজনটা ঘটায়। ঠিক আছে, এবং নিম্ন শ্রেণীর জীব, তার মানে এটা কি জননে সাহায্য করে? অ্যামাইটোসিস হচ্ছে অযৌন জননে সাহায্য করে, কিন্তু মিওসিসকে সর্বদা যৌন জননে সাহায্য করে। তাহলে মাইটোসিস, মিওসিসটা হচ্ছে উন্নত, এবং এগুলো কিন্তু পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া, প্রত্যক্ষ নয়। প্রত্যক্ষ হচ্ছে অ্যামাইটোসিসটা। তাহলে এখানে সঠিক উত্তর কথা, মাইটোসিস বা মিওসিস হলো পরোক্ষ কোষ বিভাজন ঘটে। তাহলে পরোক্ষ নয় কোনটা? অ্যামাইটোসিসটা হচ্ছে পরোক্ষ না, এটা হচ্ছে প্রত্যক্ষ। ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম? তাহলে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশের বেলটাকে অবশ্যই কিন্তু অল করে রাখো। এখানে এই ভিডিওটা শেষ করলাম। যারা আমাদের মক টেস্ট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, ফিস মাত্র কত? 200। ফিস কত? মাত্র 200। কীভাবে কন্ট্যাক্ট করবে? দেখো, কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। এখানে লিখে দিচ্ছি আমি কন্ট্যাক্ট নাম্বারটা 7001946335। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7001946335। এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের যাবতীয় যা কিছু সমস্যা মক টেস্ট সম্পর্কে, বা যারা ব্যাচে এখনও অ্যাডমিশন নিতে চাইছো, চাইলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কল করে জেনে নেবে সব কিছু ডিটেলসে। ঠিক আছে, চলো এখানে ভিডিওটা শেষ করলাম। আজকের মতো গুড বাই।